মূল্যস্ফীতি কমানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বললেন অর্থ উপদেষ্টা। সামাজিক সুরক্ষার 50% অর্থই অপচয় হচ্ছে, সমাজ কল্যাণ উপদেষ্টার তথ্য। বর্ধিত ভ্যাট প্রত্যাহার না হওয়ায় চট্টগ্রাম বন্দরে ফল খালাস বন্ধ, অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহকালে কুতুবদিয়ায় বিদেশি জাহাজ আটক। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে দিন ও আমলের নানা দিক নিয়ে আলোচনা, তুরাগ তীরে কাল আখেরি মোনাজাত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, সরকার যতটা ভ্যাট নির্ধারণ করেছে ব্যবসায়ীরা কিছু কিছু ক্ষেত্রে তার চেয়ে বেশি দাম বাড়িয়েছেন। এ বিষয়ে কয়েকদিনের মধ্যেই তাদের সঙ্গে বৈঠক হবে। বাজেটের সময়ও ভ্যাটের বিষয়ে দেখা হবে। সকালে সচিবালয়ে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির আলাদা সভা শেষে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতি কমানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সরকার এর জন্য চেষ্টা করে যাচ্ছে, তবে এটা সহনীয় মাত্রায় আসতে আরও অন্তত 3 মাস সময় লাগবে। তিনি বলেন, অতি প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করা হবে। বাজারে কোনো অবস্থাতেই এর ঘাটতি হতে দেওয়া যাবে না। অর্থ উপদেষ্টা আরও বলেন, ব্যাংকের অবস্থা খুবই নাজুক, কোনো টাকা নেই, তাই অর্থ জোগাতে সরকারকে অনেক বেগ পেতে হচ্ছে। বিশেষ তহবিল গঠন করে কাজ চালিয়ে নেওয়া হচ্ছে, এজন্য ভ্যাট একটু বাড়ানো হয়েছিল। জুন মাসে মূল্যস্ফীতির স্বাভাবিক অবস্থা অর্থাৎ 7-এর মতো হলে ভালো হয় বলে মনে করেন উপদেষ্টা। বলেন, শ্রীলঙ্কা আর বাংলাদেশের পরিস্থিতি এক নয়, পুরোপুরি আলাদা। সঠিক ব্যক্তির হাতে সাহায্য না পৌঁছায় সামাজিক সুরক্ষার নামে প্রায় 50% অর্থের অপচয় হচ্ছে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। তার মতে, সামান্য আর্থিক সহায়তা দিয়ে দেশ থেকে অতি দারিদ্র্য ঘোচানো সম্ভব নয়। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক অনুষ্ঠানে সমাজ কল্যাণ উপদেষ্টা বলেন, দারিদ্র্য ঘোচাতে সবার আগে একটি নির্ভুল তথ্য ভাণ্ডার প্রয়োজন। তথ্য উপাত্তের ঘাটতির কারণে অতীতে সামাজিক সুরক্ষার বরাদ্দে স্বচ্ছতা বজায় রাখা যায়নি। উপদেষ্টা বলেন, দেশ থেকে দারিদ্র্য ঘোচাতে চাইলে অতি দরিদ্রদের কেবল অর্থ সহায়তা দিলে হবে না, একই সঙ্গে প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং তাদের প্রয়োজনীয় মূলধনের ব্যবস্থা করতে হবে। পিছিয়ে পড়া নারী শিশুদের ভাগ্য উন্নয়নে তাদের স্বনির্ভর করার মতো প্রকল্প নেওয়ার তাগিদ দেন উপদেষ্টা। দুর্নীতি অনিয়ম বন্ধ ও জবাবদিহি নিশ্চিতে একটি ডিজিটাল ড্যাশবোর্ড তৈরি করে দিতে বিশ্ব ব্যাংকের কাছে অনুরোধ জানান উপদেষ্টা। তাজা ফল আমদানিতে বর্ধিত ভ্যাট ও অতিরিক্ত শুল্ক প্রত্যাহার না হওয়ায় চট্টগ্রাম বন্দর থেকেও ফল খালাস বন্ধ রেখেছে আমদানিকারকরা। পূর্ব ঘোষণা অনুযায়ী বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বন্দরের পাশাপাশি দেশের সব স্থলবন্দর দিয়ে আজ ও আগামীকাল এই 2 দিন আমদানি করা ফল খালাস বন্ধ রাখার ঘোষণা দেয়। অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জানান, তাজা ফল আমদানিতে বর্ধিত ভ্যাট এবং অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবিতে জাতীয় রাজস্ব বোর্ডে স্মারকলিপি দেওয়া হয়েছে। বারবার দাবি জানানো হলেও সুরাহা না হওয়ায় 4 ও 5 ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দর সহ দেশের সব স্থলবন্দরের তাজা ফল খালাস বন্ধ রাখা হয়েছে। আমদানিকারকরা জানান, বর্ধিত ভ্যাট ও অতিরিক্ত শুল্কের কারণে ফলের দাম বেড়ে গেছে। বাজারে ফল বিক্রি হচ্ছে না। 13 ফেব্রুয়ারির মধ্যে দাবি মানা না হলে 14 ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ফল খালাস বন্ধ রাখার সিদ্ধান্ত তাদের। কক্সবাজারের কুতুবদিয়ায় বহির্নোঙরে অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহের সময় পানামার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ আটক করেছে কোস্টগার্ড। দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সিয়ামুল হকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। কোস্টগার্ড জানায়, গত শনিবার কুতুবদিয়া বহির্নোঙরে এক বাংলাদেশি এমভি ডলফিন 19 নামে বিদেশি বাণিজ্যিক জাহাজে অবৈধভাবে জ্বালানি তেল সরবরাহ করেছিলেন। পরবর্তীতে কোস্টগার্ডের টহল দল তাদের বৈধতা যাচাই করলে বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয় তারা। চট্টগ্রাম বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আনুমানিক 356 মেট্রিক টন জ্বালানি তেল সংগ্রহ করে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেয় তারা। পরে জাহাজটি আটক করে বহির্নোঙরে নিয়ে আসে কোস্টগার্ড। প্রথম পর্বের বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিন আজ। নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়ে ধর্মীয় বয়ান শুনছেন মুসল্লিরা। আগামীকাল বেলা 12টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই পর্ব। এদিকে ইজতেমা শেষে বাড়ি ফেরা মুসল্লিদের যাতায়াত সুবিধার জন্য 11টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে। গাজীপুর থেকে আমির হোসেন রিয়েল এর ক্যামেরায় মীর মোহাম্মদ ফারুকের রিপোর্ট। ইজতেমার দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিনে সকালে তালিম শুরু করেন ভারতের মাওলানা জামাল সাহিব। সকাল থেকে বিভিন্ন সময় মুসল্লিদের সাথে ধর্মীয় কর্ম ও আচরণের নানা দিক নিয়ে কথা বলেন দেশ বিদেশের আলেমরা। 40টি খিত্তায় অবস্থান নিয়ে তাবলিগ বিষয়ে মুরব্বীদের দিক নির্দেশনা শুনছেন 22 জেলার মুসল্লিরা। আগামীকাল আখেরি মুনাজাত শেষে দিনের দাওয়াতে বের হয়ে যাবেন মুসল্লিরা।
এই দাওয়াতের কাজ শিখে আমরা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত, উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত পৃথিবীর আনাচে কানাচে যেন আমরা এই দিনে দাওয়াতগুলো পৌঁছে দিতে পারি, সেই উদ্দেশ্যে আমরা এখানে এসেছি। প্রত্যেকটা মসজিদ এরকম ভরে যাক, প্রত্যেকটা মসজিদে আমল আলা হয়ে যাক, 1 লাখ আলা হয়ে যাক, প্রত্যেকটা মানুষ এরকম দিনদার হয়ে যাক। সাধারণ মানুষদেরকে কালিমা শিক্ষা দিবে, কালিমা নামাজ শিক্ষা দিবে, কিভাবে দিনের উপর চলতে পারবে সেই দিক নির্দেশনা দিবে। এইটা ওলামায়ে একরাম এই ইজতেমার মাধ্যমে, এই মিলনস্থলের মাধ্যমে সারা বাংলাদেশে পরিচালক কিভাবে, এটার জন্য আমাদের আশা। জিএমপি কমিশনার জানান, ইজতেমা উপলক্ষে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মহাসড়কে বসে মোনাজাতে অংশ না নিতে আহ্বান জানিয়েছে পুলিশ। আগে যে যান চলাচল কিছুটা বন্ধ করে দিতাম, ডাইভার্ট করে দিতাম। আমরা যতটা সময় পারি যান চলাচল সচল রাখবো এবং এই যান চলাচল আমরা সারাক্ষণই, বিশেষ করে বিআরটি লাইন দিয়ে আমরা সারাক্ষণই সচল রাখার চেষ্টা করব। আমরা বিশ্বাস করছি, আশা করছি যে আমরা এই যান চলাচলটিতে বিঘ্ন ঘটবে না, আমরা যান চলাচলটি রাখতে পারবো। আমরা জনগণের কাছে একটি অনুরোধ রাখতে চাই, রাস্তার মধ্যে মোনাজাতের সময় আপনারা বসবেন না। এবারের ইজতেমা সুন্দর ও সুশৃঙ্খলভাবে পালন করতে পারায় সন্তোষ আয়োজক কমিটির। মুসল্লিদেরকে বা যে সমস্ত ভাইয়েরা এখানে ইজতেমায় দোয়ার জন্য আসবে, এনাদেরকে আমরা বলতেছি যে আগামীকাল আনুমানিক 12টার সময় দোয়া হবে এবং এখানে এনাদের পক্ষ থেকে অনেক সুন্দর আসা যাওয়ার একটা ট্রাফিকিং সুন্দর ব্যবস্থাপনা আছে। আমরা যারা এখানে আসতে চাই আমরা আসবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। এবং 12টার পরে দোয়া শেষ হয়ে যাবে, 12টা থেকে স্টার্ট হবে, 12:30টার মধ্যে শেষ হয়ে যাবে। আখেরি মোনাজাত শেষে তাবলীগের দাওয়াতি কাজে বের হবেন দেশ বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। আগামী 14ই ফেব্রুয়ারি থেকে 16ই ফেব্রুয়ারি হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। তাতে অংশ নেবেন মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। নাগরিক সেবা পেতে চরম ভোগান্তিতে কক্সবাজার পৌরবাসী। জনপ্রতিনিধি না থাকায় কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না তারা। আছে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। প্রতিবাদে সভা সমাবেশ চালিয়ে যাচ্ছে বিভিন্ন সংগঠন। মুর্শিদুর রহমান খোকনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সৈকত পাহাড় বেষ্টিত পর্যটন শহর কক্সবাজার পৌরসভার জনসংখ্যা 5 লাখেরও বেশি। কলাতলির বড়ছড়া থেকে সমুদ্র সৈকতের হোটেল মোটেল জোন হয়ে নাজিরার টেক সমিতিপাড়া হয়ে সদর উপজেলা পরিষদ পর্যন্ত 12টি ওয়ার্ড নিয়ে এ পৌরসভা। নারীসহ নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন 17 জন। রাষ্ট্রের পট পরিবর্তনে সরকারের নির্দেশে বাতিল করা হয় মেয়র ও কাউন্সিলরদের। নিয়োগ করা হয় প্রশাসক ও কিছু কর্মকর্তা কর্মচারী। নাগরিক সেবা নিয়ে তাদের বিরুদ্ধে আছে নানা অভিযোগ। এর মধ্যে শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদ করার কাজ। এতে পৌর ভবনে সকাল থেকে রাত পর্যন্ত হাজারো মানুষের ভিড়। কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ তাদের। ভুক্তভোগীরা বলছেন, দায়িত্বপ্রাপ্তরা যথাযথ অফিস করছেন না। একজনকে একাধিক ওয়ার্ডের দায়িত্ব দেয়ায় কাজের চাপে রোহিঙ্গারাও সনদ পেয়ে ভোটার হওয়ার সুযোগ পেতে পারে বলে শঙ্কা তাদের। এখানে পুরো প্রশাসক ঠিক মতো বসে না, আমরা এসে বারবার ঘুরে যাই, কারণ ওনাকে না পেলে আমরা কিভাবে কাগজগুলো সিগনেচার নিব। যারা বার্মার মানুষ তারা টাকা পয়সা দিয়ে বুড়ার হচ্ছে। আমাদের যারা স্থানীয় আছে তাদেরকে প্রমাণ করতে হয় আমরা রোহিঙ্গা নয়। প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, তিনি নিয়মিত অফিস করেন না, যার কারণে কক্সবাজারের সাধারণ জনগণ হয়রানির শিকার হচ্ছে, ভোগান্তির শিকার হচ্ছে এবং নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। প্রশাসনিক কর্মকর্তা জানান, 17 জন নির্বাচিত জনপ্রতিনিধি এলাকার মানুষকে চিনতেন, জানতেন। তারা না থাকায় রোহিঙ্গা যাচাই বাছাই কঠিন হয়ে পড়েছে। আমরা স্টাফরা চিনি না মানুষকে, ওনাদের কার্ডগুলো চেক করে দিতে গিয়ে অনেকক্ষণ সময় ব্যয় করতে হয় একজনের পেছনে। এরপরেও হয়তো দেখা যাবে এখানে অনেকগুলো এদার ওদার হয়ে যেতে পারে, কারণ যারা সুযোগ সন্ধানী রোহিঙ্গারা আছে তারা চেষ্টায় আছে। মানে এখন অনলাইন সার্ভারে তো আমরা সব কিছু চেক করতে পারি না, বার্থ রেজিস্ট্রেশন আমরা করি, কিন্তু জনপ্রতিনিধি হলে উনি এলাকার মানুষই চিনেন, ওনার মুখস্থ হয়ে গেছে, এই সুবিধাটা পেত পাবলিক। নাগরিক ভোগান্তির কথা স্বীকার করেছেন পৌর প্রশাসক। কক্সবাজার হচ্ছে বিশেষ এলাকা, যেহেতু এটা রোহিঙ্গা, এখানে একটা ইস্যু আছে, এখানে অনেক বেশি যাচাই বাছাই করার প্রয়োজন হয়। যাচাই বাছাই করতে গেলে পাবলিককে যখন আমরা তার মূল ডকুমেন্টটা দিতে বলি, কিছুটা অপারগতা প্রকাশ করে। তারা প্রথমে আসে একটা ফটোকপি নিয়ে আইডি কার্ডের। এখন এটাও তো আসলে ভিন্নভাবে হতে পারে। আমরা তো আইডি কার্ড ভেরিফাই করার কোনো অপশন আমার কাছে নাই যদি মূলটা না দেখায়। কক্সবাজার পৌরসভার সেবা ভোগান্তি মুক্ত করার দাবি স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানে তারুণ্যের উৎসব 2025 উদযাপনের অংশ হিসেবে আগামীকাল খুলনার রূপসা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ হবে। এ বিষয়ে সংবাদ সম্মেলনে খুলনার বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে উৎপাদনশীল কাজের সঙ্গে যুক্ত করতে এবং খুলনাবাসীকে নির্মল বিনোদন উপভোগের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে খুলনায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই নৌকা বাইচে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত 10টি দল অংশ নেবে। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী দলকে 75,000 টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারী দলকে 50,000 টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারী দলকে 30,000 টাকা পুরস্কার হিসেবে দেওয়া হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক সাইফুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার কুতুবুদ্দিন সহ আরো অনেকে। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে মানিকগঞ্জের গোলাইডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খান রিতা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে কেরানীগঞ্জে। জিনজিরা মডেল টাউনে এতে প্রধান অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি রেজাউল কবির বল। কুড়িগ্রামের কুলি ও শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলা বিএনপি নেতারা। শহরের শাপলা চত্বরে এতে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু। শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে খাগড়াছড়িতে। চেম্বার অব কমার্সের উদ্যোগে এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক MN আফসার। 7 শতাধিক শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে টাঙ্গাইলে। পাকুল্লা উচ্চ বিদ্যালয়ে এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরাত ইকবাল। বিএনপির 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে মত বিনিময় সভা ও শীত বস্ত্র বিতরণ করা হয়েছে সাভারে। পৌরসভার ব্যাংক কলোনি মাদ্রাসা মসজিদ প্রাঙ্গণে সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন সরকার। বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে সিলেটে। নর্থ ইস্ট মেডিকেল কলেজ ও ক্যান্সার হাসপাতালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক AM সরোয়ার উদ্দিন চৌধুরী। পঞ্চগড়ের আধুনিক সদর হাসপাতাল সহ জেলার সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট দূর করা সহ 9 দফা দাবিতে অনশন কর্মসূচি পালন করেছেন তরুণ স্বেচ্ছাসেবীরা। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। চট্টগ্রামে দ্রুত পূর্ণাঙ্গ বার্ন ইউনিট নির্মাণ, ডায়াগনস্টিক টেস্ট ও কমিশন বাণিজ্য বন্ধ সহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাপ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করে সংগঠনটি। সাতক্ষীরার আশাশুনিতে প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। সকালে ক্লাস বর্জন করে এই কর্মসূচি পালন করে তারা। এতে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। স্বামীর মৃত্যুর পর শ্বশুরবাড়ির সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এক নারী। সকালে স্থানীয় প্রেস ক্লাবে এই অভিযোগ করেন তিনি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। মূল্যস্ফীতি কমানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বললেন অর্থ উপদেষ্টা। সামাজিক সুরক্ষার 50% অর্থই অপচয় হচ্ছে সমাজ কল্যাণ উপদেষ্টার তথ্য। বর্ধিত ভ্যাট প্রত্যাহার না হওয়ায় চট্টগ্রাম বন্দরে ফল খালাস বন্ধ। অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহকালে কুতুবদিয়ায় বিদেশি জাহাজ আটক। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে দিন ও আমলের নানা দিক নিয়ে আলোচনা তুরাগ তীরে। কাল আখেরি মোনাজাত। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।